আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আমাদের লাইভ ক্লাস টেনে যে আসন্ন 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা যে ধারাবাহিকভাবে যে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করিয়েছি, আজকেও কিন্তু আমরা 16তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যাংশের সমাধান করব, যেখানে থাকছে আজকে 16তম শিক্ষক নিবন্ধন স্কুল লেভেল 2। আপনারা যারা স্কুল লেভেল 2তে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য লাইভটা অত্যন্ত স্পেশাল। আপনাদের অবশ্যই জানা দরকার যে স্কুল লেভেল 2তে আমাদের গণিতের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের কোয়ালিটিটা কেমন হয়। আমরা এই প্রশ্নের কোয়ালিটিটা আজকে একটু দেখব, এবং আপনারা অবশ্যই লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের পড়াশোনার অবস্থানটা কি এটাও একটু কমেন্ট করে জানাবেন। সার্কুলার কিন্তু খুবই সন্নিকটে, মানে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সার্কুলার হয়ে যাবে। আপনারা কিন্তু জানেন ইতিমধ্যেই কিন্তু প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষার কার্যক্রম কিন্তু সফলভাবে সম্পন্ন করেছে এনটিআরসিএ। এই জন্য আপনাদেরকেও কিন্তু নিজেকে প্রস্তুত করতে হবে, নিজের প্রস্তুতি 100% গোছানো রাখতে হবে। এই 100% গোছানো প্রস্তুতি আপনি কিন্তু একদিনে নিতে পারবেন না। আপনারা হয়তো ভাবছেন সার্কুলার হবে তারপরে পড়াশোনা করব। যেমন আমার কাছে প্রত্যেক দিনে না হলেও এরকম অসংখ্য, মানে 50+ SMS আছে। আপনারা শুধু একই কথা বলেন যে সিলেবাস কি পরিবর্তন হবে কি না, এই কথাটা বলেন। আসলে সিলেবাস পরিবর্তন হোক বা না হোক, সিলেবাস তো আর আপনার যে সিলেবাসটা রয়েছে তার বাইরে তো না। আপনার ধরেন 18তমতে আপনি যে সিলেবাসটা পেয়েছেন, বা আপনার যে প্রজ্ঞাপনটা হয়েছিল সেখানেও কিছু ধারণা দেওয়া ছিল। এর বাইরে কিন্তু সিলেবাস যদি পরিবর্তনও হয়, সর্বোচ্চ 10% পরিবর্তন হবে, আপনার কিন্তু 90% পড়াটা থেকে গেল। এই জন্য যে সিলেবাসের আশায় আপনি যদি সময় নষ্ট করেন তাহলে কিন্তু আপনি বোকামি করবেন। এটা কিন্তু আমার মনে হয় যে সিলেবাসটার জন্য আপনার পড়াকে থেমে রাখা কখনই বুদ্ধিমানের কাজ হবে না। এই জন্য আপনাকে অবশ্যই, এবং আপনি যে বিষয়ের স্টুডেন্ট, যেমন আমি ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, আমি কিন্তু বলতে পারি যে কোন টপিকটা বাদ যেতে পারে বা কোন টপিকটা থাকতে পারে। আপনি যখন এরকম নিজের বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করবেন তখন কিন্তু আপনি সঠিক আনসারটা পেয়ে যাবেন। এই জন্য আমি মনে করি সিলেবাসের আশায় সময় নষ্ট না করে এখনই এই মুহূর্ত থেকে আপনার প্রস্তুতিকে গুছিয়ে নিতে আপনাকে অবশ্যই সঠিক গাইডলাইনে আপনি অগ্রসর হবেন। চলুন আমরা একটু দেখি যে আমাদের আজকের যে প্রশ্নটা ছিল যে 16তম শিক্ষক নিবন্ধন স্কুল লেভেল 2 নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনাদের যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই সেটা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি যে লেখা আছে এখানে x/y, অর্থাৎ এখানে একটি মান আমরা দেখতে পাচ্ছি x/y, এটার সাথে কত যোগ করলে যোগফল y/x হবে। খুবই ইজি একটি বিষয়, অর্থাৎ খুবই ইজি একটি বিষয় যে একটি নির্দিষ্ট মান যোগ করলে যোগফল এই মানটা হবে। আপনাদের যদি একটু ব্যাখ্যা করে দিই, যদি ব্যাখ্যা করি যে x/y, এটার সাথে একটা নির্দিষ্ট মান যোগ করলে, নির্দিষ্ট মান a, এটা অজানা রাশি, এটা যোগ করলে এইটার যোগফল হবে y/x। আমাদের কিন্তু বের করতে বলছে a এর মান। আমরা যখন a এর মানটা বের করব তখন এখানে আমরা এটাকে রেখে দিব। রেখে আপনারা প্রত্যেকেই জানেন বাম পাশ থেকে কোনো মান যখন ডান পাশে পার করি চিহ্ন অবশ্যই পরিবর্তন হয়। যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, এটা আপনারা জানেন। তাহলে এই যে মানটা রয়েছে এই মানটা আমরা সঠিক সমাধান করব। সঠিক সমাধান, এখানে x এবং y এর লসাগু হচ্ছে xy। এখানে দেখেন এক্সটা রয়েছে, আপনি এখান থেকে এক্সটা বাদ দিয়ে দেন, অর্থাৎ এই মানটাকে এক্স দ্বারা ভাগ করলে এক্স কেটে যায়। সেক্ষেত্রে আমাদের ওয়াই থাকে, ওয়াই দ্বারা যখন আমি ওয়াইকে গুণ করব y²। এখন দেখেন এখানে ওয়াই আছে, আপনি এখান থেকে ওয়াইটাকে বাদ দিয়ে দেন, অর্থাৎ এক্স ওয়াইকে যখন আপনি ওয়াই দ্বারা ভাগ করবেন তখন ওয়াইটা কেটে যাবে, থাকবে এক্স। এক্স দ্বারা আপনি এক্সকে গুণ করেন তাহলে এখানে মানটা আসবে x²। তাহলে আপনি কিন্তু সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছেন y² - x²/xy। এই যে মানটা আপনি পেলেন, তাহলে এই মানটাই হচ্ছে আপনার সঠিক উত্তর, অর্থাৎ y² - x²/xy। তাহলে এইটা প্রশ্ন সমাধান করতে কিন্তু আপনার খুব বেশি সময়ের প্রয়োজন নেই। এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আপনি সমাধান করতে পারবেন।
রাশিদুল ইসলাম, আপনি ঢাকা থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাহাদাত হোসেন, আপনি ধন্যবাদ দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের যদি কোনো অভিমত থাকে, কোনো জানার কিছু ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এটা ছোট্ট করে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব কমেন্টটি আপনাদের পড়ার এবং সেটা সমাধান করার। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এখানে দেখেন, আপনারা যারা বিগত বছরের প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করেছেন, দেখেছেন যে এই প্রশ্নটা শুধুমাত্র 16তম শিক্ষক নিবন্ধন স্কুল লেভেল 2-তে না, এই প্রশ্ন আরও বেশ কয়েকটা জায়গায় এসেছে। দেখেন প্রশ্নটি কি বলছে, একটু খেয়াল করুন। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল 63, দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যার সাথে প্রথম সংখ্যাটা গুণ করলে 35 হচ্ছে এবং ওই সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা গুণ করলে আমার মানটা আসতেছে হচ্ছে এখানে 63। তাহলে আপনি এখানে যেটা করবেন, 35-এর যদি একটা গুণনীয়ক আমরা নির্ণয় করি, 5, 7, 5 7 35। এবার খেয়াল করুন 63, তাহলে এখান থেকে আমরা যদি এটার গুণনীয়ক বের করি, তাহলে 7 গুণ 9। একটু খেয়াল করুন, তাহলে আমরা যে মানটা পাচ্ছি, দেখেন খেয়াল করেন, এখানে এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এখানে খেয়াল করেন, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। তাহলে এই যে দ্বিতীয় সংখ্যা, এই সংখ্যা দ্বারা আমরা প্রথম সংখ্যাকে গুণ করলে 35 পাচ্ছি। আবার এই দ্বিতীয় সংখ্যা দ্বারা যখন আমরা তৃতীয় সংখ্যাকে গুণ করতেছি, তখন কিন্তু আমরা 63 পাচ্ছি। তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যা আমরা 100% বলবো যে 7। তাহলে কিছু অঙ্ক যখন আপনি যখন আপনি একটু কিছু কৌশলে করতে পারবেন, তখন কিন্তু আপনি সেই প্রশ্নটা খুব স্বল্প সময়ে সমাধান করতে পারবেন। এই জন্য কিছু কৌশল আপনার অবশ্যই অবলম্বন করতে হবে। এখন দেখেন, এখানে আমাদের যে প্রশ্নটা রয়েছে, এটার আমাদের বের করতে বলছে গসাগু নির্ণয় করো। তাহলে এইটার গসাগু নির্ণয় করতে গেলে আপনাকে অবশ্যই একটু সময়ের প্রয়োজন হবে, কারণ এই প্রশ্নটা এখানে যেভাবে দেখতে পাচ্ছি আমরা, দেখেন এখানে 3 ঘাতের একটি উৎপাদক রয়েছে, কিন্তু এটা আমরা একটি কৌশলে সমাধান করব। যখন আমরা এটা 3 ঘাতের উৎপাদককে বিশ্লেষণ করব, তখন আমাদের এখানে অনেকটাই সময়ের প্রয়োজন। এই জন্য আমরা এটাকে সমাধান করার জন্য কিছু কৌশল অবলম্বন করব। কীরকম কৌশল? আমরা এখানে প্রথম যে রাশিটা দেখতে পাচ্ছি, এটা একটা দ্বিঘাত। এই রাশিটা কি? দেখেন এখানে -11x + 30। তাহলে এটা আমরা দেখতেই পাচ্ছি এখানে 3টি পদ রয়েছে এবং এটা দ্বিঘাত রাশি, বহুপদী রাশি। এই ক্ষেত্রে আমরা এখানে 100% বলতেই পারি আমরা এই রাশিটাকে মিডল টার্ম করব। অর্থাৎ এখানে যে ধ্রুবপদ রয়েছে, এই ধ্রুবপদকে এমন দুটি গুণনীয়কে বিভক্ত করে নিব, ওই দুটি মানকে আমরা যোগ অথবা বিয়োগ করলে 11x-টা আমাদের মিলে যাবে। তাহলে খেয়াল করুন, এখানে এটার অনেকগুলো গুণনীয়ক আমরা বের করতে পারি। মেজর কিছু গুণনীয়ক দেখে নিই আমরা। 1 গুণ 30, 2 গুণ 15, 5 গুণ 16। তাহলে আবার আমরা এটাও বলতে পারি 3 × 10। এখন আপনারা একটু লক্ষ্য করুন, এখানে 4টা গুণনীয়ক আমি লিখেছি। এখানে কোন গুণনীয়ক দ্বারা আমরা 11x-টা মিলাইতে পারি একটু লক্ষ্য করুন। দেখেন 15 থেকে 2 বাদ দিলে হবে 13, সম্ভব না। 15 আর 2 যোগ করলে হবে 17। এখানে 10 আর 3 13, 10 থেকে 3 বাদ দিলে হবে 17, এটাও হচ্ছে না। এখন এখানে খেয়াল করুন যে 5 এবং 6 যোগ করলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি 11 মানটা আসছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই 5 এবং 6 দ্বারা এটাকে আমরা মিডল টার্ম করব, x² - 6x - 5x + 30। এখন বিষয়টা এখানে আপনারা খেয়াল করবেন, যেহেতু এখানে মাইনাস রয়েছে, অর্থাৎ মাইনাস যেহেতু রয়েছে, সুতরাং আমরা বলতেই পারি এখানে দুটাই মাইনাস করতে হবে। এটা আপনারা মাথায় রাখবেন। কেন করতে হবে এটা আপনারা জানেন, যে এখানে আমরা যদি ব্যাখ্যা দিই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারতেন ক্লিয়ার। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি একটু পর। প্রথম দুইটা রাশির ভিতরে আমরা একটা x কমন নিব, তাহলে এখানে x - 6 এবং এখান থেকে আমরা -5 পুরোটাই কমন নিব। খেয়াল করুন, x + - -6। তাহলে একটা বিষয় লক্ষ্য রাখবেন,
মিডল টার্মের ক্ষেত্রে মাস্ট বি এই মান এবং এই মানটা সেম আসবে, মানে সিমিলার আসবে, তাছাড়া আপনি ভাববেন যে আপনার মিডল টার্ম হয়নি। এখান থেকে এক্স মাইনাস সিক্সকে যখন আমরা কমন নিব তখন আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস ফাইভ। যেহেতু গসাগু নির্ণয় করতে বলছে, গসাগু অর্থাৎ প্রত্যেকটি রাশির মধ্যে যে মানটা কমন অংশ রয়েছে সেই মানকে আমরা গসাগু বলবো। এখন খেয়াল করেন এখানে দুটো উৎপাদক রয়েছে, একটা এক্স মাইনাস সিক্স, একটা এক্স মাইনাস ফাইভ। তাহলে দ্বিতীয় রাশিতে মাস্ট বি একটা এক্স মাইনাস সিক্স অথবা এক্স মাইনাস ফাইভ না থাকলে আমাদের গসাগু হবে ওয়ান। কিন্তু এই দুটো থাকতে হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটি থাকলে সেটা আমাদের উৎপাদক হবে। সেই ক্ষেত্রে আপনারা ভাবেন যে এটা তো হবেই না, এটা তো হবেই না। কেন হবে না? কারণ হচ্ছে এইরকম জাতীয় মান প্রথম রাশিতে আমাদের আসেনি, এই জাতীয় মান প্রথম রাশিতে আসেনি, এই জাতীয় মানও আমাদের প্রথম রাশিতে নেই। তার মানে এই দুটো উৎপাদক হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাকি আছে এক্স মাইনাস ফাইভ এবং এক্স মাইনাস সিক্স, এই দুটার ভিতরে যে কোনো একটা উৎপাদক হইতে পারে। সেটা আমরা কিভাবে নির্ণয় করব? আমি সংক্ষেপে বলি, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ না করেও সেটা করতে পারি। কিভাবে? এখানে যে মানটা দেয়া রয়েছে এই মানটাকে আমরা জিরো এর সাথে তুলনা করে এক্স এর মানটা বের করব, সিক্স বের করলাম। আর এই সিক্সটা আমরা এই পদার্থ রাশিতে বসিয়ে দিব, 4 ইন্টু 2 ইন্টু 6 মাইনাস 15। তাহলে এখানে 216, 4 ইন্টু 36 মাইনাস 12 মাইনাস 15। তাহলে 216 মাইনাস 424, 24 4, 3 4 12, আর হচ্ছে 144 মাইনাস 72। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি 216 মাইনাস, এখান থেকে আমরা পাবো হচ্ছে 5 2 7। তাহলে এই মানটা দেখেন জিরো হচ্ছে না। তাহলে যে মানটা বসিয়ে দিয়ে আমরা এটার মানটা সরাসরি জিরো আসবে, জিরো আসবে, তাহলে ওই মানটাই হচ্ছে আমাদের এই রাশিটার একটা উৎপাদক। তার মানে হচ্ছে এই মানটা এই রাশিটার উৎপাদক নয়। বাকি আছে এক্স মাইনাস ফাইভ, তার অর্থ হচ্ছে এক্স মাইনাস ফাইভটা এই রাশিটার একটা উৎপাদক হবে, কারণ এক্স এর মান 5 বসিয়ে দিলে এই রাশিটার মানটা জিরো আসবে। তারপরে আমরা 100% বলতে পারি আমাদের এক্স মাইনাস ফাইভ হচ্ছে আমাদের গসাগু। আমি বিষয়টা আরও একবার ক্লিয়ার করে বলি, আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ না করার জন্য আমরা খুব সংক্ষেপে একটা বিষয় লিখলাম যে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। গসাগুর অর্থ হচ্ছে প্রত্যেকটি রাশির মধ্যে সিমিলার মান থাকতে হবে, একই মান যেটা থাকবে সেটাকে আমরা গসাগু বলবো। অর্থাৎ 100% বলতেই পারি এক্স মাইনাস সিক্স অথবা এক্স মাইনাস ফাইভ, যে কোনো একটি আমাদের গসাগু হবে। এই জন্য আমরা এক্স মাইনাস সিক্সকে জিরোর সাথে তুলনা করলাম এবং এক্স এর মানটা 6 দ্বিতীয় রাশিতে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেখলাম তার মানটা জিরো আসেনি। সুতরাং এই মানটা কখনই এই রাশিটার উৎপাদক হইতে পারে না। তাহলে অবশ্যই এক্স মাইনাস ফাইভটাই এই মানটার একটি উৎপাদক হবে। এই জন্য আমরা বলবো আমাদের সঠিক উত্তর হচ্ছে এক্স মাইনাস ফাইভ। তাহলে আপনারা কিন্তু এভাবে কিন্তু সমাধান করতে পারবেন, এটা কিন্তু খুব ইজি ওয়েতে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। এই জন্য অবশ্যই আপনারা যদি কিছু কৌশল অবলম্বন করেন, এই কৌশলগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সহজে কিছু প্রশ্ন সমাধান করতে পারবেন। আপনারা আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই লাইভটি শেয়ার দিয়ে রাখবেন। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে একটু আমরা দেখে নিই আমাদের সাথে কমেন্ট বক্সে কে কে যুক্ত হয়েছেন। এবং আপনাদেরকে একটু কথা বলে রাখি, আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে, মানে আগামী পরশু দিন থেকে আপনারা জানেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। আমি এসএসসি পরীক্ষার্থীদের কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা জানেন যে আগামী 21শে এপ্রিল আপনাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। আপনাদের যারা ছোট ভাই ব্রাদার যারা রয়েছে সবার জন্য শুভকামনা। এখানে খেয়াল করি, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেয়া রয়েছে, উচ্চতা নির্ণয় করতে বলছে। সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু একটি সমবাহু ত্রিভুজের, এটি খেয়াল করুন, একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর পরিমাণ সেম, মানে সমান। অর্থাৎ পরিসীমাকে আমরা প্রকাশ করি 3a দ্বারা,
9 সেন্টিমিটার, তাহলে এর মান হবে 3 সেন্টিমিটার, অর্থাৎ প্রত্যেকটি বাহুর মান হবে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে বলছে। আপনারা এর আগেও যারা আমার ক্লাস দেখেছেন, আমি কিন্তু সমবাহু ত্রিভুজের সবগুলো মানে সূত্র এবং সমবাহু ত্রিভুজ থেকে আমরা কী কী মান পেতে পারি সবগুলো কিন্তু একটা বিস্তারিত কনসেপ্ট মানে বেসিক কনসেপ্ট থেকে সব আলোচনা আমি করেছি এখানে। তাহলে উচ্চতাকে আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতাকে প্রকাশ করতে পারি √3/2 ইন্টু বাহু। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি √3/2 ইন্টু বাহু এর মান হচ্ছে 3। এখান থেকে আমরা লিখতেই পারি 3√3/2। তাহলে এই যে আমাদের মানটা, আমরা যদি শুধুমাত্র একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের ফর্মুলাটা জানি, তাহলে কিন্তু আমাকে এটাকে পিথাগোরাস ব্যবহার করতে হবে না, কোনো রকম কোনো প্রক্রিয়ায় যেতে হবে না। আমরা সরাসরি সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র দিয়ে আমরা এটা করে ফেলব। এখন সমবাহু ত্রিভুজের একটি ক্ষেত্রফল রয়েছে, সমবাহু ত্রিভুজের একটি ক্ষেত্রফল রয়েছে। ক্ষেত্রফলকে প্রকাশ করি আমরা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা এভাবে বের করতে পারি। এবং আমরা এটাও জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, এটা আমরা জানি প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, এবং একটি কোণকে বর্ধিত করলে এখানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এটাও আমরা জানি। তাহলে এই টাইপের প্রশ্নগুলো আমাদের সমবাহু ত্রিভুজ থেকে আমরা পেয়ে থাকি। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখেন, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বিসিএস থেকে শুরু করে বাংলাদেশে যত চাকরি পরীক্ষা রয়েছে এবং এই যাবৎ পর্যন্ত যত চাকরি পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় অন্তত একবারের জন্য হলেও ধারাবাহিক অনুপাত থেকে একটি প্রশ্ন এসেছে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয়, এই প্রশ্ন সমাধান করতে সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগে, সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগে। দেখেন, আমি এখান থেকে আপনাদের পুরো প্রক্রিয়াটাই শেখাবো। এখানে মানটা দেয়া রয়েছে a/b 2/3, b/c = 6/7। তাহলে আমরা যে মানটা দেখতে পাচ্ছি এখানে, আমরা একটু সময় নিচ্ছি। আমরা যে মানটা দেখতে পাচ্ছি, এটাকে যখন আমরা খুব সহজে সমাধান করব, 30 সেকেন্ড সময় লাগবে না, 5 সেকেন্ডের মধ্যে সমাধান করব। দেখেন কিভাবে সমাধান করব। যদি a/b/c আসে, সেই ক্ষেত্রে আমরা এটাকে যেভাবে সমাধান করব, অর্থাৎ এখানে যে মানটা রয়েছে এই মান দ্বারা এই রাশি এবং এই মানটাকে আমরা গুণ করব। 6 × 12, 3 × 6 = 18। ওকে, ফাইন। তারপর এখান থেকে আমরা এই মান দ্বারা সরাসরি আমরা এটাকে গুণ করব। 3 × 7 = 21। তাহলে খেয়াল করুন, আমাদের বের করতে বলছে a/c, অর্থাৎ এখানে রয়েছে 12, c এর পজিশনে রয়েছে 21। এরকম কোনো মান আমরা আনসারে দেখতে পাচ্ছি না। তাহলে অবশ্যই এই মানটাকে আমাদের বিভাজ্য করতে হবে, নিঃশেষে বিভাজ্য করতে হবে। তাহলে কি দ্বারা নিঃশেষে বিভাজ্য করব? আমরা এখানে 3 দ্বারা বিভাজ্য করি। 3 × 4 = 12, 3 × 7 = 21, এই যে 4/7। খুব ইজি একটি বিষয়। এটাকে কিন্তু আমরা আরও সহজে করতে পারি। যদি a/c অর্থাৎ প্রথম রাশি এবং তৃতীয় রাশি যদি আসে কখনো, এটাকে আরও সংক্ষেপে করতে পারি। আমরা এটার চাইতেও সহজে করতে পারি। একটু খেয়াল করি, আমরা একটু লক্ষ্য রাখেন যে b/c সমান রয়েছে 6/7। যদি কখনো প্রথম এবং শেষ অর্থাৎ প্রথম রাশি এবং তৃতীয় রাশির মানটা অর্থাৎ প্রথম অনুপাত এবং তৃতীয় অনুপাতের মানটা বের করতে বলে, তখন সরাসরি আমরা এই মান দ্বারা এই মানটাকে অর্থাৎ এই দুটো মান গুণ করব। 6 × 12 এবং এই দুটো মান গুণ করব। 3 × 7 = 21। ক্লিয়ার? তারপর এখন আমরা এখানে ভাগ করব 3 দ্বারা। 3 × 4 = 12, 3 × 7 = 21, এই যে। তাহলে আপনাকে
ভাবতে হবে, আপনি আগে দেখতে হবে যে আসলে প্রশ্নটা চাচ্ছে কি, প্রশ্ন কোয়ালিটি কি, প্রশ্নটা আমাদের কিভাবে আনসার করতে হবে, প্রশ্নর মানটা কি চাচ্ছে, এটা আপনাদের প্রথমে নির্ধারণ করতে হবে। এটা যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। আপনারা আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন করি। আমি আপনাদের কিন্তু যে 16তম শিক্ষক নিবন্ধন স্কুল লেভেল 2 নিয়ে আলোচনা করছি, শুধুমাত্র যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তা কিন্তু না, আমি কিন্তু প্রশ্নের ব্যাখ্যা সহ আলোচনা করছি, অর্থাৎ এই প্রশ্নের যে বেসিক কনসেপ্টটা, সে বেসিক কনসেপ্টটা কিন্তু দিয়েই কিন্তু আলোচনা করছি, যাতে আপনাদের প্রশ্নগুলো বুঝতে খুব সুবিধা হয়। এখানে বেসিক কনসেপ্টের ভিতরে দেখেন, আমরা যে লগারিদম থেকে যে প্রশ্নটা আসে, আপনারা জানেন যে বাংলাদেশের সকল চাকরি পরীক্ষায় সকল পরীক্ষার জন্য লগারিদম কতটা গুরুত্বপূর্ণ। আপনারা জানেন সূচক এবং লগারিদম থেকে একটি মানে আলাদা আলাদা পার্ট হইলেও এখান থেকে কিন্তু একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন কিন্তু সবসময় আসে। আপনারা যারা রিসেন্ট পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু জানেন, আর ইন্টারসিএ যারা এর আগে পরীক্ষা দিয়েছেন আপনারা কিন্তু জানেন অবশ্যই এই পার্ট থেকে কিন্তু একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন বা কখনো তিনটি প্রশ্ন থেকেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লগ, বেজ এবং মান। যদি কখন এই টাইপের কোনো মান থাকে আমরা কিন্তু সেই ক্ষেত্রে জানি যে লগ, বেজ এবং মান যখন সেম হবে তখন তার মানটা আমরা 1 লিখি। এবং এটাও আমরা জানি লগ, বেজ, মান যদি কোনো পাওয়ার থাকে তাহলে তার আমরা এই পাওয়ারটাকে সামনে দেই, দিয়ে এখানে আমরা বেজ এবং মানটা সেম, সুতরাং তার মানটা আমরা 1, অর্থাৎ আমরা সরাসরি বি লিখি। আমরা কিন্তু এভাবে না লিখে আমরা কিন্তু সরাসরি বলি যে যখন বেজ এবং মানটা সেম হচ্ছে তখন যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটাই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ সংক্ষেপে যখন আমরা অঙ্কটা করি সেই ক্ষেত্রে আমরা এত বিস্তারিত করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনার যদি বেসিকটা ক্লিয়ার থাকে আপনার, তাহলে কিন্তু আপনার এই বিস্তারিত যদি আপনি জানেন তাহলে আপনি সরাসরি বলতে পারবেন বেজ এবং মান সেম হলে তার মানটা হবে, মানে যে পাওয়ারটা আসবে সেই মানটাই আমাদের উত্তর। যেমন ধরেন আমাদের একটা মান দেয়া থাকতেই পারে এরকম লগ 2128, এরকম একটা মান দেয়া আছে। আপনি যদি জানেন যে কতটা 2 গুণ করলে 128 হবে, মানে যে কয়টা 2 গুণ করলে সেই কয়টাই হবে আমাদের আনসার। যেমন দেখেন, যেমন লগ 2 এখানে 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ 7টা 2 গুণ করলে হবে 128, আমাদের সঠিক উত্তর হবে 7। মানে এটা আমরা সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করি। আবার দেখেন যদি এরকম মান থাকতো লগ 2 এখানে 16, আনসার হবে কত? 4। আপনারা কীভাবে দেখবেন এটাকে আপনি কীভাবে বুঝলেন 4 হবে? কারণ আমরা জানি 4টা 2 গুণ করলে, যেহেতু বেস 2, 4টা 2 গুণ করলে হবে 16, অর্থাৎ এই মানটাকে আমরা এভাবে লিখতে পারতাম 2 টু দি পাওয়ার 4। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 4। এই বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার থাকলে আপনি এখান থেকে এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। তাহলে এখান থেকে আমরা এটাকে সমাধান করতে পারি এরকম লগ বর্গমূল 2 16। তাহলে আপনাদেরকে একটু বিষয় বলি, এখানে বেসটা রয়েছে বর্গমূল 2, তাহলে এখানে মানটাকে বর্গমূল 2 করতে হবে। এখন খেয়াল করুন 2 এর পাওয়ার 4 লিখলে আমাদের মানটা আসবে 16। এখন রুট 2 এর পাওয়ার আমাদের অবশ্যই 8 লিখতে হবে। কেন 8 লিখতে হবে? রুট 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার হাফ, অর্থাৎ 2 এর পাওয়ার হাফ। তাহলে এখানে 8, খেয়াল করুন এখান থেকে আমাদের এই মানটা 4 টু দি পাওয়ার 4, অর্থাৎ যখনই আমরা নির্দিষ্ট মানকে বর্গমূল করব তখন পাওয়ারটা তার দ্বিগুণ হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে আপনার, যে নির্দিষ্ট মানকে যখন আমরা বর্গমূল করব, অর্থাৎ এটাকে যদি আমি আপনাদেরকে এরকম করে বলি যে n টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে আমরা বর্গমূল n যখন করব তখন এখানে কিন্তু তার পাওয়ারটা কিন্তু আমাদের এখানে দ্বিগুণ হয়ে যাবে, এটা মাথায় রাখবো। অথবা এখান থেকে আমরা যদি এটাকে আমরা এভাবেও যদি আপনাদের দেখাই n টু দি পাওয়ার n, এখানে যদি বর্গমূল n করি তাহলে এখানে অবশ্যই আপনাদের কী হবে 2n, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখলে আপনি এখানে এই অঙ্কটা সমাধান করতে পারবেন। কিভাবে সমাধান করবেন এটি খেয়াল করুন। লগ বর্গমূল 2, আমরা জানি 2 পাওয়ার 4 দিলে হবে 16, ওকে ফাইন। তাহলে এখান থেকে বর্গমূল 2, এখানেও বর্গমূল 2 দিয়ে এই পাওয়ারটা শুধুমাত্র দ্বিগুণ করে দিব, 4 × 8। আমরা বলতেই পারি এখন এটা সঠিক উত্তর হবে কত? 8। তাহলে এই যে প্রক্রিয়াটা, মানে এটার যে বেসিকটা, আপনি যদি এটার বেসিক জানেন তাহলে এই বেসিকটা জানলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের প্রতিনিয়ত এই ক্লাসগুলো নিয়ে আপনারা অবশ্যই আপনাদের
মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখি একটু। পরবর্তী প্রশ্নটা কি ছিল দেখেন, এই প্রশ্নটা আপনারা এই যে লেবুর অঙ্ক, কমলার অঙ্ক, কলার অঙ্ক, এই প্রশ্নটা কিন্তু সকল চাকরি পরীক্ষায় পান। মানে ক্লাস 7 থেকে এই প্রশ্নটা শুরু হয়েছে। আপনারা যারা টিউশনি করেন দেখবেন যে ক্লাস 7-এর 2.2 এই প্রশ্নটি রয়েছে। এই টাইপের একটি প্রশ্ন রয়েছে, ওখানে আমলকি দেয়া আছে বা কমলা দেয়া আছে। এখান থেকে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে আমাদের বের করতে বলছে শতকরা লাভের হার। এটা আমাদের বের করতে বলছে। তাহলে টাকায় ক্রয় করেছে, টাকায় বিক্রয় করেছে, এখানে কোনো নির্দিষ্ট টাকার কথা বলা নেই। তাহলে এখানে আমাদের সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে যদি বিস্তারিত করি, আমাদের ধরতে হবে 6টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা, 1টি লেবুর ক্রয় মূল্য কত টাকা। আবার কিন্তু বলতে হবে 6টি লেবুর বিক্রয় মূল্য 1 টাকা, 5টি লেবুর বিক্রয় মূল্য 1 টাকা, আবার 1টি লেবুর বিক্রয় মূল্য কত টাকা। এভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইটাকে সংক্ষেপে করার জন্য যেটা বলি যে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা সংক্ষেপে নির্ণয় করার জন্য আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে শুরুতে আমরা 1 লিখব, লিখে এখানে যে কয়টি লেবুর যে সংখ্যাটা বা যে কোনো দ্রব্যের সংখ্যাটা, এই দ্রব্যের সংখ্যাটা আমরা এখানে লিখে দিব। অনুপাত, এখানে ওপরে একটা 1 লিখবো, এখানে যে 5টি লেবু রয়েছে, এই 5টার যে কয়টা বিক্রয় করেছে ওই কয়টি লেবুর সংখ্যা আমরা বসিয়ে দেব। এখন এটাকে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। ধারাবাহিক অনুপাতে কীভাবে প্রকাশ করতে হয়? যখন কোনো ভগ্নাংশের অনুপাত থাকে, এই ভগ্নাংশের হর, যে দুটো হর রয়েছে, হরদ্বয়ের লসাগু দ্বারা আমরা গুণ করে দিব। তাহলে এখানে হরদ্বয়ের লসাগু 5 এবং 6-এর লসাগু 30 আমরা এখানে বসিয়ে দিলাম। এই যে আমি একটু বিস্তারিত করার চেষ্টা করতেছি। এখানে 5, 6 এত এর লসাগু হবে 30। এই তাহলে এখান থেকে আমরা লিখব 5:5:6 কেটে দিলাম আমরা এখানে, এটাও কেটে দিলাম। এবার খেয়াল করুন, ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি হয়েছে। ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে আমরা কিন্তু জানি শতকরা লাভের যে সূত্রটা, এটা কিন্তু আমরা জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য গুণ 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। আমি পুরো সূত্রটাই লিখলাম আপনাদের জন্য। বিক্রয় মূল্য এখানে আমাদের 6 টাকা, ক্রয় মূল্য 5 টাকা। শতকরার প্রকাশ, এজন্য আমরা 100 দ্বারা গুণ করলাম। ক্রয় মূল্য আমাদের 5 টাকা। ওকে, তাহলে এখানে আমরা 100কে 5 দ্বারা ভাগ করব, তাহলে এখানে 20%। এই যে আমি একদম বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করেছি যে আপনারা যে এই প্রশ্নটা আপনাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ যে এখানে কিন্তু অনেক সময় সংখ্যা থাকতে পারে যে টাকায় না বলে অনেক সময় আপনারা বলতে পারে যে এত টাকায় 6টি লেবু ক্রয় করে এত টাকায় 5টি লেবু বিক্রয় করা হলো। সেক্ষেত্রে নির্দিষ্ট টাকা উল্লেখ থাকলে আপনারা শুধুমাত্র এখানে নির্দিষ্ট টাকার পরিমাণটা বসিয়ে দিবেন। যদি নির্দিষ্ট টাকা উল্লেখ থাকে, যেমন 8 টাকায় 6টি লেবু ক্রয় করলো, বা এখানে 15 টাকায় বা 20 টাকায় 5টি লেবু বিক্রয় করলো, সেই ক্ষেত্রে আপনি এখানে 8 এবং এখানে 15, অর্থাৎ যে নির্দিষ্ট টাকার পরিমাণ থাকবে সেই টাকার পরিমাণটা আমরা লবে বসিয়ে দেবো, আর বাকি কাজটা সেমভাবে করব। তাহলে কিন্তু আমরা খুব স্বল্প সময়ের ভিতরে প্রশ্নটা কিন্তু সমাধান করতে পারবো। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আমাদের পরবর্তী প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করুন। মোস্ট ইম্পর্টেন্ট একটু উৎপাদকের বিশ্লেষণ, এটা কিন্তু প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের জুনিয়র স্টুডেন্ট যারা যুক্ত আছেন, আপনাদের সকলকেই বলবো যে এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ উৎপাদকের বিশ্লেষণ প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 7ম শ্রেণী থেকে আপনার জব হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে উৎপাদক বিশ্লেষণের মানে লাগবেই। এটা আপনি যে টাইপেরই প্রশ্ন করেন না কেন, দেখেন লসগু গসগু কিছুক্ষণ আগে করে এসেছি, ওখানে কিন্তু আমাদের উৎপাদকের প্রয়োজন ছিল। এই জন্য উৎপাদকের
সম্পর্ক উৎপাদকটা আমাদের একটু ভালো করে ধারণা রাখতে হবে। আপনারা জানেন যে উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে কোনো বীজগণিতীয় রাশির তার সর্বশেষ গুণনীয়ক আকারে প্রকাশ, অর্থাৎ এই বীজগণিতীয় রাশিকে আমাদের তার সর্বশেষ গুণনীয়ক আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক্স স্কোয়ার, এখানে ওয়াই দ্বারা যখন আমরা গুণ করব তখন ওয়াই স্কোয়ার, এবং এই মাইনাসকে যখন আমরা গুণ করব তখন এখানে হবে 2y, এবং এখানে -1 রয়েছে। তাহলে এই মানটাকে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, আপনার ম্যাক্সিমাম স্টুডেন্টই যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের যে একটা জাতীয় সূত্র রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান আমরা লিখি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মেটটা ব্যবহার করবেন। কিন্তু এই ফর্মেট ব্যবহার করলে এখানে হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ এই রাশিটা এখানে দুটো পথ রয়েছে, এই দুটো পথ তখন ফাঁকা হয়ে যাচ্ছে, প্লাস আকারে থাকতেছে, ওই দুটো পথকে তখন আপনি কোনোভাবে মেলাতে পারবেন না। এই জন্য কী করতে হবে, এটাকে বর্গের একটি সূত্র করে নিতে হবে। কিভাবে একটু খেয়াল করুন, এই যে এক্স স্কোয়ার, আমরা এই তিনটি পদের ভিতরে একটি মাইনাস কমন নিতে পারি, নিয়ে এখানে লিখতে পারি যে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এখানে হবে -2y, এবং মাইনাস মাইনাস এখানে হবে +1। এখন দেখেন এই মানটাকে খুব সহজে সূত্র করা যাচ্ছে। এই যে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 1কে স্কোয়ার করলে 1ই হয়। এখানে নতুন করে কোনো মান সংযোজন বিয়োজন করতে হয়নি, যে মানটা ছিল সেটাকে আমরা মডিফাই করে সূত্র তৈরি করলাম। এখন এখান থেকে আমরা বলতেই পারি এটাকে আমরা এভাবে এক্স স্কোয়ার দিলাম, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার। ফাইন। এখন এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আপনি এই জাতীয় সূত্রটা প্রয়োগ করেন, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আপনারা যেটা ভুল করেন, মাইনাস দেওয়ার সময় এখানে যে মানটা থাকে সেই চিহ্নটা, এখানে যে চিহ্ন থাকে সেম চিহ্ন বসিয়ে দেন। যখন প্রথম মানটা a প্লাস বি, প্লাস দ্বারা গুণ করলে চিহ্নর কোনো পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস দ্বারা গুণ করলে এই চিহ্ন পরিবর্তন হয়ে এখানে একটা প্লাস হবে। এই এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 1, সঠিক উত্তর। তাহলে এই যে প্রক্রিয়াগুলো কিন্তু আপনাদের জানতে হবে, এবং এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করলেই কিন্তু এই প্রশ্নগুলো আপনারা সহজে সমাধান করতে পারবেন। এই জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসন্ন 19তমকে যারা টার্গেট করেছেন, অবশ্যই 6ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলির শুধু গণিত না, সকল বিষয় ব্যাখ্যাসহ সমাধান করেন। ব্যাখ্যাসহ সমাধান করলে আপনার ভিতরে কি বাড়বে, আপনার নিজের দক্ষতা বাড়বে, আপনার প্রশ্ন সম্পর্কে ভালো আইডিয়া আসবে। আপনার আপনি যখন পরীক্ষার হলে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে প্রশ্নটা অনেকটাই আপনি আগে থেকে জানা, কারণ প্রত্যেকটা চাকরির পরীক্ষায় মানে অনেক প্রশ্ন রিপিট হয়। এবং ইন্টারসেতেও আপনারা দেখবেন যখন আপনি 6ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো সমাধান করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এখানে কতগুলো প্রশ্ন রিপিট হয়েছে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এই জন্য আমি আপনাদের বলবো অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে 6ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলির সকল প্রশ্ন, শুধু অঙ্ক বা গণিত না, সকল প্রশ্নের আপনি ব্যাখ্যা সহ সমাধান করে তারপর পরীক্ষায় যাবেন। এবং এর পাশাপাশি আপনাকে অবশ্যই বিশেষ পরীক্ষার সকল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করে যেতে হবে, যেটা আমাদের ইন্টারসিয়ার সিলেবাসের ভেতরে রয়েছে সেই অংশটা। আমরা আজকের মতো আলোচনা শেষ করব। আমরা আমাদের সর্বশেষ প্রশ্নটা নিয়ে একটু কাজ করি। এই প্রশ্নটি আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের একাডেমিক স্টুডেন্ট এবং আমাদের জব প্রত্যাশী সকলের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমাদের ইতিমধ্যে এই প্রশ্নটি 16তম শিক্ষক নিবন্ধন স্কুল লেভেল 2তে এই প্রশ্নটি এসেছে। আমরা এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছি, একটু ক্লিয়ার করে দিই আপনাদের। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণের মান নির্ণয় করা। সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণের মানটা আমাদের নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা ক্ষুদ্রতম কোণ এবং বৃহত্তর কোণ দুটো বিষয় আমাদের এখানে আছে। তাহলে ক্ষুদ্রতর কোণটা যখন আমরা নির্ণয় করব, আমি প্রথমে আপনাদের একটু চিত্র অঙ্কন করে বুঝিয়ে দিই, তারপরে শর্টকাটটা ব্যবহার করি। 90 ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি। তার এই দুটো কোণের পরিমাণ মাস্ট বি 90 ডিগ্রি হবে। আমাদের বের করতে বলছে, মানে এখানে দেয়া আছে এই দুটো কোণের পার্থক্য 6 ডিগ্রি, এই দুটো কোণের পার্থক্য 6 ডিগ্রি হবে। তাহলে আমাদের ক্ষুদ্রতম কোণের মানটা নির্ণয় করতে বলছে, মানে কোনটা ছোট, এইটা।
এটা নির্ণয় করার জন্য আপনার খুব সহজে আপনি কিন্তু শর্ট ট্রিক্স ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে কি, ক্ষুদ্রতম কোণ যখন আপনি নির্ণয় করবেন তখন 90 থেকে আপনি 6কে বাদ দিয়ে দিবেন, দিয়ে 2 দ্বারা ভাগ করবেন। দেখেন এবার খেয়াল করেন, এখানে আপনি দেখেন এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন 42 ডিগ্রি। খুব ইজি বিষয়। আর যদি বৃহত্তম কোণ বলতো আমাদের, তাহলে এখান থেকে আমরা 90 এর সাথে যেটা দেয়া ছিল সেই মানটা যোগ করতাম, যোগ করে 2 দ্বারা ভাগ দিতাম, তাহলে এখানে 96 ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে 8, এই যে 4 দুগুণ 8, 48 ডিগ্রি। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার সাহায্যে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই প্রশ্নের আনসার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।